আজকের এই লেকচারে আমরা জারণধর্মী অ্যাসিডের বিক্রিয়া সম্পর্কে জানব। তো প্রথমত আমাদের জানতে হবে জারণধর্মী অ্যাসিড কারা। সব অ্যাসিড কিন্তু জারণধর্মী হয় না। যেমন আমি উদাহরণ দিচ্ছি। প্রথমত হাইড্রোজেন ক্লোরাইড, এটা একটা অ্যাসিড, এর মধ্যে H+ আছে, এটা কিন্তু জারণধর্মী হবে না। ঠিক আছে, যে সমস্ত অ্যাসিড অন্যকে জারিত করতে পারে সেই সমস্ত অ্যাসিডকে আমরা বলবো জারণধর্মী বিক্রিয়া অ্যাসিড। ঠিক আছে, যেমন সালফিউরিক অ্যাসিড, এইটা ক্ষেত্র বিশেষে জারণধর্মী হতে পারে, এটা ক্ষেত্র বিশেষে অন্যকে জারিত করতে পারে। যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডকে নেই, সেই সময় এই সালফিউরিক অ্যাসিড জারণধর্মী হবে, সে জারণ বিজারণ বিক্রিয়া করতে পারবে। তারপর নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিড লঘু অবস্থায় অথবা মধ্যম গাঢ় অবস্থায় অথবা গাঢ় অবস্থায় সব ক্ষেত্রেই নাইট্রিক অ্যাসিড জারণধর্মী হয়ে থাকে। তো এই সমস্ত জারণধর্মী অ্যাসিড কিভাবে বিক্রিয়া করে, এই বিক্রিয়াগুলাই আজকের লেকচারের আলোচনার মূল বিষয়। তাহলে আমরা শুরু করি। প্রথমত দুইটা বিক্রিয়া আমি দিলাম, একটা হচ্ছে আয়রন প্লাস লঘু সালফিউরিক অ্যাসিড। লঘু, এটা থেকে কি তৈরি হবে? ঠিক আছে, আয়রন প্লাস লঘু সালফিউরিক অ্যাসিড, এটা থেকে কি তৈরি হবে? এটাকে আমরা একটু সাইডে নিয়ে রাখলাম। ঠিক আছে, আয়রন প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা থেকে কি কি তৈরি হবে? তোমরা লিখতে থাকো এবং লেখার পরে পজ করো, পজ করে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো যে কি কি হবে অ্যান্সারগুলা। তারপর আমি লিখলাম কপার প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখান থেকে কি হবে? কপার প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা এটা লিখে ফেলো। কপার প্লাস নাইট্রিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড। শুরুতে আমরা নিলাম লঘু নাইট্রিক অ্যাসিড, এই ক্ষেত্রে কি তৈরি হবে? কপার প্লাস নাইট্রিক অ্যাসিড মধ্যম গাঢ়, এই ক্ষেত্রে কি তৈরি হবে? তারপর কপার প্লাস গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় অবস্থায় কি কি তৈরি হবে? তো বিক্রিয়াগুলো যদি আমি আবারও দেখাই, আয়রনের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড, আয়রনের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড, কপারের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কপারের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা এর উত্তর করা শুরু করি। শুরুতে আয়রন গাঢ় লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করবে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন গ্যাস। এটা আমরা সবাই জানি, খুবই সহজ। এটা সহজ এই কারণে যে লঘু সালফিউরিক অ্যাসিডের কোনো জারণ ধর্মিতা নাই, সে নর্মালি এত বেশি জারণ বিজারণ বিক্রিয়া করতে পারবে না। যাদের ক্ষেত্রে যে সমস্ত অ্যাসিডের জারণ ধর্মিতা থাকে না, ঠিক আছে, তারা দেখা যাবে যে নর্মাল হাইড্রোজেন গ্যাস তৈরি করবে ইয়ের সাথে বিক্রিয়া করে, ধাতুর সাথে বিক্রিয়া করে। তো যে সমস্ত অ্যাসিডের জারণধর্মিতা থাকবে না, তারা হাইড্রোজেন গ্যাস তৈরি করে ধাতুর সাথে বিক্রিয়া করে। অবশ্যই ধাতুটাকে অবশ্যই হাইড্রোজেনের উপরে থাকতে হবে সক্রিয়তা সিরিজে। আচ্ছা, এরপরেরটা খেয়াল করি। আমরা যে সেন্সে জারণধর্মিতার কথা বলতেছি, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে যখন আমরা এই আয়রনের সাথে বিক্রিয়া করাই, তখন তৈরি হয়ে যায় ফেরিক সালফেট। আর ফেরাস সালফেট তৈরি হবে না, তৈরি হবে ফেরিক সালফেট। তৈরি হয় সালফার ডাইঅক্সাইড আর তৈরি হয় পানি। বোঝা গেল? এই ক্ষেত্রে কিন্তু আর হাইড্রোজেন গ্যাস তৈরি হলো না। আর আরেকটা বিষয়, প্রথম ক্ষেত্রে আয়রনের জারণ মান হয়েছিল +2, আর এই ক্ষেত্রে হয়ে গেছে +3। এই হচ্ছে জারণধর্মী বিক্রিয়ার একটা বিশেষত্ব। জারণধর্মী অ্যাসিড সমূহ যখন
এই ধাতুর সাথে বিক্রিয়া করে তখন ধাতুর সর্বোচ্চ জারণ মানে যে পৌঁছায়, ধাতুর জারণ মানটা সর্বোচ্চ হয়ে যায়। আচ্ছা, আমরা যদি এই বিক্রিয়াটার দিকে তাকাই, বিক্রিয়ার মেকানিজম দেখাবো একটু পরে। আমরা কপারের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা গাঢ় অ্যাসিডও নেই তাও কোনো কিছু হবে না, এটা কিন্তু জারণধর্মী না। তো এই ক্ষেত্রে কোনো বিক্রিয়া হবে না। এর কারণ কি? এর কারণ কপার হাইড্রোজেনের নিচে অবস্থান করে। কপারের অবস্থান যেহেতু সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে, তাই কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না। অর্থাৎ এই হাইড্রোজেনটা কপারটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। এইবার পরের বিক্রিয়াটা আমরা দেখি। এই বিক্রিয়াতে যদিও কপার হাইড্রোজেনের নিচে আছে, কিন্তু এই ক্ষেত্রে আছে আমাদের একটা জারণধর্মী অ্যাসিড। তো জারণধর্মী অ্যাসিড থাকলে অবশ্যই বিক্রিয়া হবে। এই ক্ষেত্রে তৈরি হবে কপার সালফেট, কপার 2 সালফেট, আর তৈরি হবে সালফার ডাইঅক্সাইড, এবং তৈরি হবে পানি। তো প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হয়, এটাই আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমরা বাকিগুলোর অ্যান্সারও লিখে ফেলি। যদিও কপার হাইড্রোজেনের নিচে আছে, তারপরেও এক্ষেত্রে বিক্রিয়া হবে, কারণ আমরা জানি নাইট্রিক অ্যাসিড সব ক্ষেত্রেই জারণধর্মী হয়। সে অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া কঠিনভাবে করেই ছাড়বে। এই ক্ষেত্রে কপারের সর্বোচ্চ জারণ মান +2 কিউপ্রিক নাইট্রেট তৈরি করবে। আর যেহেতু এটা লঘু নাইট্রিক অ্যাসিড, এখান থেকে তৈরি হবে নাইট্রাস অক্সাইড এবং তৈরি হবে পানি। তোমাদের কাছে ছোট্ট একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এটার সমতাটা করে ফেলতে পারো। এটা কিন্তু অ্যাডমিশনে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই প্রশ্নগুলো আসছে। ঠিক আছে, এদের সহগ ABCD দেওয়া থাকে, তোমাকে ABCD এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, যদি মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে কপারের জারণ মান ঠিকই +2 উৎপন্ন করবে কিউপ্রিক নাইট্রেট, আর এই ক্ষেত্রে তৈরি হবে নাইট্রিক অক্সাইড, আর তৈরি হবে পানি। আর যদি আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড নেই, সেম ভাবে কিউপ্রিক নাইট্রেট প্লাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর হবে পানি। এই তো, নর্মাল অ্যাসিডের মতো এরা বিক্রিয়া করবে না, এদের বিক্রিয়ার ধরনটা একটু আলাদা। তাহলে আমরা যে কোনো একটা বিক্রিয়া নিয়ে এর যে কৌশল আছে, বিক্রিয়ার কৌশল, সেটা আমরা আলোচনা করি। কৌশল আলোচনা করব সালফিউরিক অ্যাসিডের জন্য। তাহলে প্রথমত এই বিক্রিয়ার কৌশল, জারণধর্মী অ্যাসিডের বিক্রিয়ার কৌশল। শুরুতেই আমরা এই সালফিউরিক অ্যাসিডকে নিয়ে নিলাম, যেটা গাঢ় অবস্থায় ছিল। তো গাঢ় সালফিউরিক অ্যাসিডকে দেখা যায় অল্প একটু উত্তপ্ত করলেই বা নর্মাল তাপমাত্রাতেই, তার ক্ষেত্রে যেটা হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিড, যেটা একটু দেখতে কালচে হয়। তোমরা যারা ল্যাবে কাজ করেছো তারা বুঝতে পারবা, এটা দেখতে কিছুটা কালচে হয়, খুব বেশি না, অনেক বেশি ঘন সালফিউরিক অ্যাসিড। এটা অটোমেটিক ভেঙে সালফার ডাইঅক্সাইড ধোঁয়া তৈরি করে গ্যাসের, সেই সাথে তৈরি করে পানি এবং জায়মান অক্সিজেন। এই তো, যেই সমস্ত অ্যাসিড স্বতঃস্ফূর্তভাবে ভেঙে এরা জায়মান অক্সিজেন তৈরি করতে পারে, অর্থাৎ সদ্য প্রস্তুত পারমাণবিক অক্সিজেন তৈরি করতে পারে, তারাই হচ্ছে জারণধর্মী অ্যাসিড। যখনই এদেরকে কারোর সাথে বিক্রিয়া করানো হবে, তখনই এরা এই জায়মান অক্সিজেনটা তৈরি করে ওদেরকে বিক্রিয়া করিয়ে ফেলবে। আর আমরা জানি এই পারমাণবিক জায়মান অক্সিজেন খুবই সক্রিয় হয়ে থাকে, এদেরকে আমরা বলি মুক্তমূলক। এরা খুবই সক্রিয়, এই রেডিক্যালগুলা বা এই মূলকগুলা। আচ্ছা, তো যখনই এই অক্সিজেনটা তৈরি হলো, এই অক্সিজেন অনেক কম সক্রিয় কপারের সাথেও বিক্রিয়া করে ফেলবে। ঠিক আছে, H+ এই হাইড্রোজেনটা কপারের সাথে বিক্রিয়া করতে পারে না, কিন্তু অক্সিজেন কিন্তু ঠিকই কপারের সাথে বিক্রিয়া করবে। অক্সিজেন কি করবে? কপারের কাছ থেকেও ইলেকট্রনকে বের করে ছাড়বে। কপার ইলেকট্রন নর্মালি দিতে চায় না, কিন্তু অক্সিজেন কপারের কাছ থেকে ইলেকট্রন বের করে আনবে। কিভাবে বের করে আনবে? এইভাবে কিউপ্রিক অক্সাইড তৈরি করবে। বুঝা গেল? যখনই একটা ধাতুর অক্সাইড তৈরি হয়, আমরা জানি ধাতুর অক্সাইড ক্ষারধর্মী হয়, যেটা উপরের সালফিউরিক অ্যাসিডের সাথে এইবার প্রশমন বিক্রিয়া করবে। নর্মাল প্রশমন বিক্রিয়া হবে, এটা ক্ষার আর এটা অ্যাসিড,
অ্যাসিডের ক্ষারক মিলে লবণ আর পানি তৈরি করবে। তো যেহেতু কপারের জারণ মান এক্ষেত্রে +2, কপার 0 থেকে +2 হয়, এই তো কপারের মধ্যে জারণ হয়েছে, কপার নিজে জারিত হয়েছে, অর্থাৎ এই অক্সিজেনটা কপারকে জারিত করছে। আচ্ছা, অক্সিজেন এখানে ছিল 0 আর এখানে হয়ে গেল -2, সে নিজে হয়ে গেছে বিজারিত। জারক সমূহ নিজেরা বিজারিত হয় আর বিজারক সমূহ নিজেরা জারিত হয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে যখন বিক্রিয়াটা হবে আমরা জানি প্রশমন বিক্রিয়া একটা নন রেডক্স বিক্রিয়া, এই ক্ষেত্রে আর খুব একটা ইলেকট্রনের আদান প্রদান হবে না। তো কপার টুই থাকবে, তো কপার 2 সালফেট আর সেই সাথে তৈরি হবে কি পানি। এবার আমাদের কাজ হবে এটাকে সমতা করা। তো এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন 2টা, ডান পাশে হাইড্রোজেন 2টা, এখানে সালফার একটা, ডান পাশেও সালফার একটাই আছে, অক্সিজেন 4টা, ডান পাশে অক্সিজেন 4টা, অটোমেটিক মিলে গেছে, আমাদের আর এটা নিয়ে কাজ করতে হবে না। এই যে কপার দেখা যাচ্ছে একটা একটা সব মিলে গেছে, আর এই ক্ষেত্রে সবই তো হয়েই গেছে। তো আমাদের কাজ হচ্ছে এই সবগুলাকে যোগ করে দেওয়া। আমাদের কাজ কি এদের সবাইকে যোগ করে দেওয়া। আচ্ছা, আমরা যোগ করব, কিন্তু তার আগে একটু আলাদা করে নেই। আচ্ছা, তাহলে আমরা সবাইকে যদি যোগ করে দিই, তো দেখা যাবে এই অক্সিজেনটা কাটাকাটি যাবে, এই তো অক্সিজেন কেটে গেল, যেটা তৈরি হয়েছে সেটা আবার বিক্রিয়া করে ফেলছে, তার মানে কাটাকাটি হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে যে কপার 2 অক্সাইড তৈরি হয়েছে, সেটাই আবার বিক্রিয়া করে ফেলছে, অর্থাৎ শোষিত হয়ে গেছে, কাটাকাটি। এবার আমরা যোগ করে দিই কপার প্লাস সালফিউরিক অ্যাসিড একটা, আর এখানে একটা, দুইটা সালফিউরিক অ্যাসিড, কপার প্লাস 2টা সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এনারা বিক্রিয়া করে কি তৈরি করবে সালফার ডাইঅক্সাইড গ্যাস, প্লাস তৈরি করবে কপার সালফেট এই যৌগটা, আর তৈরি করবে 2টা পানি। এই তো খুব সুন্দর বিক্রিয়া হয়ে গেছে। ঠিক এইভাবে জারণধর্মী অ্যাসিড সমূহ জারণ বিজারণ বিক্রিয়া করে থাকে। তো আমরা যদি অন্য আরেকটা ক্ষেত্রে দেখাই, যৌগের ক্ষেত্রে, যেমন টিন, বা টিন, এটার জারণ মান আমি আগে ভাগে বলে রাখি, আর জারণ মান হতে পারে +2, হতে পারে +4, সে 2টাও ইলেকট্রন ছাড়তে পারে, 4টাও ইলেকট্রন ছাড়তে পারে। তো এটা যদি কোনো একটা জারণধর্মী অ্যাসিড নয় এমন কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ জারণধর্মী নয় এমন কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে তার জারণ মান হবে +2, এই তো টিন 2 সালফেট, এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, সেই ক্ষেত্রে 2টা ইলেকট্রন ছাড়বে। কিন্তু যদি এই সেম যৌগটা কোন একটা জারণধর্মী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, গাঢ় সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড বা পারক্লোরিক অ্যাসিড, ওই জাতীয় অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করবে, তখন কিন্তু এর জারণ মান হয়ে যাবে +4, তখন টেনিক সালফেট তৈরি করবে, এখানে জারণ মান +4, এবং সেই সাথে তৈরি করবে সালফার ডাইঅক্সাইড, এবং সেই সাথে তৈরি করবে পানি। ঠিক এইভাবে যখন আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো একে, যদি আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই টিনকে, HNO3, এটা আমরা লঘু নাইট্রিক অ্যাসিডকেই নিলাম। নাইট্রিক অ্যাসিড সব ক্ষেত্রেই কি হবে জারণধর্মী হবে, আর আমরা জানি জারণধর্মী অ্যাসিড সমূহ এমন জারণ বিক্রিয়া করবে, জারণ বিজারণ বিক্রিয়া করবে, যে এর থেকে সবগুলো ইলেকট্রনকে বের করে ছাড়বে, যতগুলো দেওয়া সম্ভব, সর্বোচ্চ জারণ মান তৈরি করবে। তো টিন নাইট্রেট এটা হয়ে যাবে 4, অর্থাৎ 4টা ইলেকট্রন ছেড়ে দিল। আর যেহেতু লঘু নাইট্রিক অ্যাসিড, সেখান থেকে তৈরি হবে নাইট্রাস অক্সাইড, এবং সেই ক্ষেত্রে তৈরি হবে পানি। তো আমরা এটাই বলে রাখলাম, লঘু হলে তৈরি হবে নাইট্রাস অক্সাইড, মধ্যম গাঢ় হলে হবে নাইট্রিক অক্সাইড, আর যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড হয় সেই ক্ষেত্রে নাইট্রোজেন ডাইঅক্সাইড, যার বর্ণ হচ্ছে বাদামি। এই কারণেই কেউ যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড লেবে দেখে থাকো, দেখবা যে ওই নাইট্রিক অ্যাসিডের উপরে বাদামি বর্ণের, গাঢ় বাদামি বর্ণের গ্যাস ছড়ায় ছিটায় আছে, ঠিক আছে, গ্যাস ছড়িয়ে আছে। তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে জারণধর্মী অ্যাসিড হচ্ছে ওই সমস্ত অ্যাসিড যারা জার্মান অক্সিজেন তৈরি করতে পারে, যারা অন্যকে জারিত করতে পারে, ঠিক আছে। আর অন্যকে যখনই জারিত করবে তখন জারণ সংখ্যাটা অনেক বেশি বেড়ে যাবে, এই ক্ষেত্রে একটা জারণ বিজারণ বিক্রিয়া হবে।
আচ্ছা, আর যদি জারণ ধর্মী অ্যাসিড না হয়, সেই ক্ষেত্রে অ্যাসিডের নিচে যে সমস্ত ধাতু আছে তারা কিন্তু অ্যাসিডের সাথে আর বিক্রিয়া করবে না। কারণ এই যে হাইড্রোজেনটা, সে কিন্তু কপারের কাছ থেকে ইলেকট্রন নিতে পারবে না। কপার ইলেকট্রন ছাড়ে না সহজে। আচ্ছা, তো এক্ষেত্রে বিক্রিয়া হবে না। কিন্তু ঠিকই জারণধর্মী অ্যাসিড যখন হবে, জারণধর্মী অ্যাসিড কি কাজ করে? জারণধর্মী অ্যাসিড জার্মান অক্সিজেন তৈরি করে। এই তো আমরা দেখতে পাইছি জার্মান অক্সিজেন। জার্মান অক্সিজেন যে 10 এটনে ইলেকট্রন বের করবে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রন আসক্তি অনেক বেশি, তখন সে কপারের কাছ থেকেও ইলেকট্রনকে বের করতে পারবে। তো কপারের কাছ থেকে ইলেকট্রন বের করে অক্সাইড তৈরি করবে। আর আমরা জানি ধাতুর অক্সাইড সমূহ ক্ষারধর্মী হয়। এই ক্ষার এবার যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া করবে, এটা নন রেডক্স বিক্রিয়া করবে। আচ্ছা, আলটিমেটলি সবাইকে যোগ করে দিলেই আমরা এটা পেয়ে যাব। তো টিনের সাথে আমরা বিক্রিয়া দেখাইছি, যদি জারণধর্মী নয় এমন কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া হয়, সেই ক্ষেত্রে সর্বোচ্চ জারণ মান তৈরি করবে না, নর্মাল বিক্রিয়া হবে, প্রতিস্থাপন বিক্রিয়া। আর যদি জারণধর্মী কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ জারণ মান তৈরি করবে, অর্থাৎ টিন 4 নাইট্রেট তৈরি করবে, সালফেট তৈরি করবে। এই ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে নাইট্রেট তৈরি করবে। তাহলে এই হচ্ছে অ্যাসিডের কিছু বিক্রিয়া। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সেই সাথে এই লেকচারটা বেশি বেশি করে শেয়ার করতে থাকো। আল্লাহ হাফেজ।